আসসালামু আলাইকুম গাইজ। আজকের এই ভিডিও বেলডাঙ্গাকে কেন্দ্র করে এবিডিআর রাহুল চক্রবর্তী মুর্শিদাবাদ জেলা সম্পাদক, যিনি এসপির সামনে যেই দাবিগুলো রেখেছেন সেই দাবিগুলো কী কী সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আর বেলডাঙ্গা সম্পর্কে ইতিমধ্যে আমি আগে একটি ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে আমি স্পষ্ট ভাষায় এবং স্পষ্ট ভিডিওতে দেখিয়ে দিচ্ছিলাম যে কী কারণে দাঙ্গাটা বেঁধেছিল, কী কারণে মারামারি হয়েছিল এত। সেই ভিডিওটি ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, মন চাইলে দেখে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা কি দাবি নিয়ে আজকে ডেপুটেশন দিলেন? চলুন সর্বপ্রথম দাবিগুলো জানা যাক। দেখুন, আপনারা অনেকেই জানেন যে বেলডাঙ্গায় একটা অপ্রীতিকর ঘটনা ঘটার জন্য গোটা জেলে এবং গোটা রাজ্যে একটা টেনশন তৈরি হয়েছিল জি এবং তার জন্য ইন্টারনেট প্রায় 7 দিন বন্ধ ছিল। জি বহু মানুষের বহু অসুবিধার কারণ হয়েছে। জি জি এই পুরো বেলডাঙ্গার ইনসিডেন্টকে আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করে তার ওপর কিছু দাবির ভিত্তিতে আজকে ডেপুটেশন ছিল। আপনি যদি নির্দিষ্টভাবে আমাদের যে পর্যবেক্ষণ এবং দাবি, সেটা পর্যবেক্ষণ প্রথমত হচ্ছে যে বেলডাঙ্গায় যে লাইটিংটা কেন্দ্র করে গণেশতলাতে লাইটিং কেন্দ্র করে পুজো মণ্ডপের সমস্যাটা তৈরি হয়েছিল, সেই লাইটিংয়ের যারা করেছে তাদেরকে অবিলম্বে টেকনোলজিকে খাটিয়ে করেছে, অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তির বন্দোবস্ত করতে হবে। অবশ্যই স্যার যে দাবিটি করেছেন এটা হলো 100%, এই দাবি তো করতেই হবে। দেখুন, কোনো ধর্মের মানুষ নিজের প্রভু, নিজের দেবতা, নিজের যে স্রষ্টা রয়েছে তাদের অপমান কেউ সহ্য করতে পারবে না, কোনো ধর্মের মানুষই সহ্য করতে পারে। তে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, আরও অন্যান্য জাতি হোক, কেউ কাউর দেবতাকে, প্রভুকে অপমান করা সহ্য করতে পারবে না। তাই স্যার যে দাবিটি করেছেন এটা 100%, এই দাবিটি পূরণ করতেই হবে। এরকম তো না যে সকল হিন্দু মিলে এই কাজটি করেছে, এইরকম তো না, কিছু সংখ্যা মানুষ করেছে যাদেরকে পুলিশের আয়ত্তে আনা অবশ্যই জরুরি। চলুন পরের দাবিগুলো শোনা যাক। যাকে অ্যারেস্ট করেছিল বাসার, সেই বাসার কিন্তু ওখানকার মানুষজনও বলছে এবং বাসারেরও বক্তব্য যে সে এই ব্যাপারে কিছু জানে না, নির্দোষ। তা সত্ত্বেও ডেকোরেটরের, এইটাও আমাদের ফ্যাক্ট ফাইন্ডিংয়ে উঠে এসেছে, ডেকোরেটরের মালিক কয়েকদিন আগে বাসারকে কাজে নিয়োগ করেছিল, তারপর এই ঘটনা। ফলে ওইখানে এটা কারা করলো, মাস্টার মাইন্ড কারা, তাদেরকে তদন্ত করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্ত এটা। দ্বিতীয় নম্বর দাবি হলো বাসার নামক এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। এই ব্যক্তি সেই লাইটিংয়ের দোকানে কাজ করত, যেই লাইটিং দ্বারা আল্লাহ তাআলাকে অপমান করা হয়েছে, সেই লাইটিংয়ের দোকানে কাজ করত। কিন্তু আদৌ কি তার হাত আছে কোনো কিছু? কিন্তু না, বাসার নিজেও বলেছে আমি এসব কিছুই জানি না, এবং ওখানকার মানুষও বলেছে না, বাসার কোনো কিছুর সাথে জড়িত নাই। এই ঘটনা ঘটার কিছুদিন আগে বাসারকে সেই দোকানে কাজ দেওয়া হয়, অর্থাৎ অনেক কৌশল করে, অনেক ষড়যন্ত্র করে বাসারকে ফাঁসানো হয়। এটাই হলো স্যারদের দাবি। তাই অবশ্যই এই বিষয়টিকে অনেক গভীরভাবে তদন্ত করতে হবে পুলিশদের। এর আগেও নাকি মুখ্যমন্ত্রীর ব্যাপারে কটু কথা লেখা হয়েছিল এই লাইটিংয়ের মাধ্যমে। তাই স্যারের দাবি যে এই বিষয়টিকে ভালো করে তদন্ত করতে হবে। আমি সম্পূর্ণ ভিডিও দেখাতে পারছি না, কারণ দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। যে দাবিগুলো করেছেন স্যার, সেই দাবিগুলো শুধু আপনাদের দেখাচ্ছি। 2 নাম্বার হচ্ছে যে ওইখানে ঝামেলাটা থেমে গেছিলো 8টার মধ্যে। বেলডাঙ্গার গণেশতলায় যে ঝামেলা 16 তারিখ হয়েছে সেটা থেমে গেছিলো, তারপরও আবার রাত 10টার সময় হরেকনগরে গণেশতলা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে চামচ ফ্যাক্টরির কাছে হরেকনগর মোড়ে আরও 4 জনকে মারা হলো। একজন কাপাসডাঙ্গার এবং 2 জন হচ্ছেন ছেতাইনগরের জায়গাটার নাম কি, নতুন পাড়ার 3 জনকে। স্যারের দ্বিতীয় নম্বর দাবি যেটা হলো যে বেলডাঙ্গার গণেশতলাতে যে ঝামেলাটি হয়েছিল সেই ঝামেলাটি 8টার মধ্যে সমাধান হয়ে যায়, ঠিক হয়ে যায়। কিন্তু পরবর্তীতে আবারও 4 জনের ওপর হামলা করা হয়, 4 জনকে আঘাত করা হয়। এটা কেন, তাদের কিভাবে আঘাত করা হয়েছে স্যারের মুখ থেকে শোনা যাক। এবং যাকে কাপাসডাঙ্গা যায় সেটা এই মুহূর্তে কলকাতা হসপিটালে ভর্তি, তার মুখে হেঁসো চালানো হয়েছে। বাকি কি বলে নতুন পাড়ার প্রাইমারি স্কুলের কাছে যাদের বাড়ি, তারা মধ্যে 2 জন পরিযায়ী শ্রমিক ব্যাঙ্গালোরে কাজ করে। একজন রাজু শেখ একমাত্র কর্মক্ষম বাড়ির, তার পায়ে এমনভাবে ঝাপা দিয়ে কুপিয়েছে যে প্রায় 32টা সেলাই পড়েছে। এবং বাকি 2 জনার সবুর এবং মমরেজ, তাদের 2 জনের মাথা ফাটানো হয়েছে। তাই স্যারের এখানে দাবি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পুলিশদের তল্লাশি করতে হবে কারা এই কাজগুলো নতুনভাবে স্টার্ট করেছে, এবং তাদের ধরে কঠোর শাস্তি দিতে হবে, এবং যারা আহত হয়েছে তাদের আহতর ক্ষতিপূরণ দিতে হবে। এটাই হলো স্যারের দাবি। তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক এবং অ্যারেস্ট করে উপযুক্ত বিচার ব্যবস্থা করা, এবং যারা আহত হলো
তাদেরকে অবিলম্বে ক্ষতিপূরণের বন্দোবস্ত করা হোক, তাদের এফআইআর নেওয়া হোক। এটা ছিল আমাদের দ্বিতীয় দাবি। তৃতীয় যে দাবিটা ছিল, আপনারা জানেন 17 তারিখ মাড্ডায় কয়েকজন হিন্দু পরিবারের মানুষের টাল ভাঙা হয়েছে এবং এটাও করা হয়েছে পরিকল্পিতভাবে। 16 তারিখ যেখানে সমস্ত ব্যাপারটা মিটে যায়, আবার সেটাকে কন্টিনিউ করে 17 তারিখ নিয়ে যাওয়া হয়। এই পুরোটা তদন্ত করে যারা করেছে তাদের শাস্তি দেওয়া হোক। স্যারের তৃতীয় নম্বর দাবিটি হলো যে ঝামেলাটি 16 তারিখে সমাধান হয়ে গিয়েছে, সেই ঝামেলাটি আবার 17 তারিখে নতুনভাবে তৈরি করা হয়েছে, এটাতে অত্যন্ত গুরুত্বভাবে তদন্ত করা হোক। 4 নম্বর, পুলিশের ভূমিকা নিয়ে ওখানকার মানুষের ব্যাপক পরিমাণে অভিযোগ ছিল। পুলিশের ভূমিকা এবং বিশেষত আইসির ভূমিকা অবিলম্বে তদন্তের আওতায় নিয়ে আসা হোক। কারণ যখন লেখাটা উঠছিল তখনই ওখানকার মানুষের দাবি ছিল লেখাটাকে বন্ধ করে দেওয়ার। ওই মুহূর্তে আইসি সেটা করেননি। 14 নম্বর যে দাবিটি হলো যে পুলিশের শাসন ব্যবস্থা নিয়ে। যখনই সে লাইটিংয়ে আল্লাহর ব্যাপারে কটু কথা লেখা হলো, তখন ওখানকার সাধারণ মানুষ সেটাকে বন্ধ করার জন্য আবেদন করেছিল, কিন্তু পুলিশ কিংবা আইসি সেটা করেননি, যার কারণে ঝামেলাটা এত বড় হয়ে গিয়েছে। এই পুরো বিষয়টায় আইসির ভূমিকা, জামাল উদ্দিন মণ্ডলের ভূমিকা তদন্তের আওতায় নিয়ে আসা হোক এবং তাকে তদন্তের সাপেক্ষে, নিরপেক্ষ তদন্তের সাপেক্ষে এই মুহূর্তে সাসপেন্ড করা হোক। স্যার বলতে চাইছেন যে আইসির ব্যাপারে তদন্ত করা হোক, কিসের জন্য তিনি এই লেখাটি সঙ্গে সঙ্গে বন্ধ করলেন না, যার কারণে আজকে এত বড় ঝামেলার সম্মুখীন হতে হলো। এছাড়া অনেক দাবি রয়েছে যেগুলো একটি ভিডিওতে নিয়ে আসা অসম্ভব, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও। শেষের বেলায় বলতে চাই, আমরা আম পাবলিক নিজেদের মধ্যে ঝামেলা না করে যারা এই কাজগুলো করেছে তাদেরকে পুলিশের আয়ত্তে নিয়ে আসা হোক এবং তাদের কঠোর শাস্তি দেওয়া হোক। তার সাথে সাথে স্যার যে পরে দাবিগুলো করেছেন সেগুলো অন্য ভিডিওতে নিয়ে আসবো, সেই কারণে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।